আসসালামু আলাইকুম দর্শক। ডক্টর ইউনূসের বিরুদ্ধে অচিরেই বাংলাদেশে মাঠে নামছে বিএনপি এবং এটা বিএনপিকে এক প্রকার বাধ্য করা হচ্ছে তার পূর্ণ শক্তি নিয়ে সে বাংলাদেশের মাঠে নামবে এবং পূর্ণ শক্তি নিয়েই তারা নির্বাচন আদায় করে নেবে। এটার পেছনের কিছু কারণ যেগুলো আমি ব্যাখ্যা করছি। প্রথমত আসি হচ্ছে 2012 সালের কথা। 2012 সালে যেই নির্বাচন হয়েছিল সেই নির্বাচন কে আপনি তো ডেফিনেটলি সুষ্ঠু একটা নির্বাচন বলতে পারবেন না। 2013 সাল, তারপরে হচ্ছে 18 নির্বাচন, তারপরে হচ্ছে আপনার 24-এর নির্বাচন, এই সব কিছু মিলিয়ে আপনার যেই বাকি যে 3-4টা নির্বাচন হয়ে গেছে, এই 4টা নির্বাচন একটাও যে সুষ্ঠু হয় নাই এবং প্রত্যেকটা বার বিএনপির একটা বড় রাজনৈতিক দল ছিল বাংলাদেশের। ইনফ্যাক্ট এখনো আছে বিএনপি একটা বড় রাজনৈতিক দল এবং এই বড় মানে বাংলাদেশে আসলে রাজনৈতিক দল বলতে হচ্ছে দুইটা বড় রাজনৈতিক দল, একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে আওয়ামী লীগ। সো আওয়ামী লীগকে বাদ দিলে থাকে হচ্ছে বিএনপি এবং এই বিএনপি কে আপনি প্রতি পদে পদে আপনি বিএনপি কে ওভারলুক করছেন অ্যাজ ইফ বাংলাদেশের রাজনীতিতে বিএনপি বলে কোনো রাজনৈতিক দল নাই। এবং এই অন্তর্বর্তী সরকারের সব থেকে বড় যে সাপোর্টার, যেই আমি যদি বলি সব থেকে বড় যে পিলার, সেটা হচ্ছে বিএনপি। আজকে আজকে আমি এইখানে চ্যালেঞ্জ দিয়ে বলছি, বিএনপি এই সরকারের সাইড থেকে সরে যাক। বিএনপি একটাবার মুখ দিয়ে বলুক যে আমরা এই সরকারকে সাপোর্ট করি না। এই সরকার পরবর্তী এক সপ্তাহ বাংলাদেশের মানে বাংলাদেশে টিকে দেখাক, এটা আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি। এক সপ্তাহ টিকে দেখাক বাংলাদেশের মাটিতে। বিএনপি আজকে সাপোর্ট দিচ্ছে বলেই এই সরকার কিন্তু দেশ পরিচালনা করতে পারছে, কিন্তু কতটুকু সফল এই সরকার দেশ পরিচালনায় এবং এই সরকার কতখানি সংস্কার প্রপোজ বা সংস্কার নিয়ে কতখানি সফল বলে আপনাদের কাছে মনে হচ্ছে? আমার কাছে, আমি ব্যক্তিগতভাবে দেখলে আমার কাছে মনে হচ্ছে যে এই সরকার কোনোভাবেই আপনার সফল না। এই সরকার পুরোপুরি হচ্ছে ব্যর্থ। এবং আপনি দেখেন না, ডক্টর ইউনূস বাংলাদেশে, তিনি যখন বাংলাদেশে থাকেন, একটা বাংলাদেশি টিভি চ্যানেল কিংবা আপনার বাংলাদেশি গণমাধ্যম, আমি যদি বলি ফরসেক, আপনি দুইটা গণমাধ্যমকে তিনি ইন্টারভিউ সাক্ষাৎকার দিয়েছেন, তার মানে সেটাও হচ্ছে দুইটা পত্রিকাকে সাক্ষাৎকার দিয়েছেন, কিন্তু সেই দুইটা পত্রিকা বাদ দিয়ে আপনি আরো বড় বড় মিডিয়া আছে বাংলাদেশে, তাদেরকে সাক্ষাৎকার দিতে দেখেছেন? অথচ জাস্ট আপনি নাম নেন না, দেশের বাহিরের থেকে এসে মানে বিদেশি কোন মিডিয়া এসে তার সাক্ষাৎকার নিলে তিনি সাথে সাথে তাকে সাক্ষাৎকার দিচ্ছেন। ভাই, তারাই জার্নালিজম জানে? হ্যাঁ, আমি মানি বাংলাদেশের জার্নালিজমে অনেক ভুল আছে, বাংলাদেশের জার্নালিজমে এথিক্যালি অনেক জায়গায় বাংলাদেশের জার্নালিস্টরা ভুল করে ফেলেন বিকজ অফ এডিটোরিয়াল পলিসি, কিন্তু তারাও, বাংলাদেশের সাংবাদিকরাও কিন্তু কম সাংবাদিকতা জানেন না। বাংলাদেশের সাংবাদিকরাও কিন্তু শিক্ষিত, কিন্তু সেই শিক্ষিত সাংবাদিকদেরকে আপনি সুযোগ দিচ্ছেন না। আপনি দেশের বিদেশি হইলেই আপনি তাদের সুযোগ দিয়ে দেন। বাংলাদেশে আপনি কথা বলেন না, আপনি দেশের বাইরে জাপানে যে আপনি বলেছেন যে একটা দলই নির্বাচন চাচ্ছে, খালি একটা দল নির্বাচনে যাচ্ছে, তার মানে তো আপনি জানেনই না বাংলাদেশ সম্পর্কে কোনো কিছু। তার মানে হচ্ছে আপনি জানেনই না বাংলাদেশের কোনো কিছু। যুগান্তরের আপনি রিপোর্ট যদি দেখেন যে 52টা দল তারা হচ্ছে এই ডিসেম্বরে নির্বাচন চেয়েছে। অতএব এই যে এতগুলো দল নির্বাচন চেয়েছে, শুধু কি তারা শুধু বিএনপি চাইছে? কই, তারাও তো চাইছে নির্বাচন। আপনি তো শুধু বলেন একটা দল নির্বাচন চাচ্ছে, তার মানে আপনি আসলে রাজনীতি সম্পর্কেই জানেন না। আপনি আপনার নিজের ঝুলিটা ভরেছেন। আপনি কি বলে, ক্ষমতায় এসেই আপনার মামলা সরাই নিছেন, ইউনিভার্সিটি, আপনার গ্রামীণ ব্যাংক, মানে গ্রামীণ রিলেটেড যত কাজ আছে আপনি সব করে নিছেন। এখন আর আপনার কোনো কিছু চাওয়ার নাই, আপনার তো কোনো কিছু দরকারই নেই। আপনি তো আন্দোলনের সময়ও বাংলাদেশে ছিলেন না, আপনি আন্দোলনের কোনো মানে মাঠেই ছিলেন না। তো সেই জায়গার মধ্যে আপনাকে সম্মান করে যেই জায়গাটাতে বসানো হয়েছে, সেই জায়গাটাতেও আপনি একটা কুলুষিত করছেন এবং আপনি একটা মানে কি বলবো,
সেই জায়গাতেও আপনি সন্দেহের সৃষ্টি করছেন, এবং নির্বাচনকে নিয়ে আপনি যে ঘোলাটে পরিবেশ তৈরি করেছেন, একদিন আপনি পদত্যাগ করে ফেলেন, মানে আরেকদিন আপনি আবার পদত্যাগ থেকে ফিরে আসেন, ডিসিশন থেকে ফিরে আসেন। আপনি বলছেন রাজনৈতিক ব্যক্তিরা চাইলে আমি নির্বাচন দিয়ে দিব, আবার রাজনৈতিক ব্যক্তিরা চাইলেও আপনি নির্বাচন দিচ্ছেন না। ছোট প্যাকেজ, বড় প্যাকেজ, ভাই এটা কোনো টেলিকমিউনিকেশনের কোনো ইন্টারনেট প্যাকেজ না যে ছোট ভলিউমে আপনি ইন্টারনেট দিবেন, বড় ভলিউমে আপনি ইন্টারনেট দিবেন। ছোট বড় বলে কোনো কোনো কথা নেই। সংস্কার ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। এই কন্টিনিউয়াস প্রসেসে আপনি কখনোই ছোট বড় প্যাকেজ দিয়ে আপনি কোনো কিছু সর্ট আউট করতে পারবেন না। এবং কিছু সংস্কার এমন রয়েছে, একটা দেশে যেখানে মানে সংসদ নাই, অ্যাসেম্বলি নাই, আপনি বিরোধী দল নাই, আপনি যেই দেশটার মধ্যে আপনি মনে করেন পলিটিক্যাল সিচুয়েশনটাই হচ্ছে একটা টার্মাটাল সিচুয়েশন, সেই সিচুয়েশনে আপনার ডিসিশন নেওয়াও টাফ। সো আমি মনে করি যে কিছু সংস্কার আছে যেগুলো হচ্ছে একমাত্র ন্যাশনাল অ্যাসেম্বলিতে নেওয়াই সম্ভব, এবং সেটার জন্য নির্বাচন প্রয়োজন। সো দ্রুত সেই নির্বাচন দিয়ে আমার মনে হয় চলে যাওয়া উচিত এই ইউনূস সরকারকে। অন্যথায় আমি দেখতে পাচ্ছি স্পষ্ট যে বিএনপি খুব দ্রুত মাঠে নামতে যাচ্ছে। এক ইশরাক এক ইশরাকের আন্দোলন এই সরকার নিতে পারে নাই। এক ইশরাকের আন্দোলন, সেটাও বিএনপির দলগতভাবে কোনো সমর্থন ছিল না, সেটা হচ্ছে ইশরাক সমর্থিত যে নেতাকর্মী তারাই শুধু মাঠে ছিল। সেই নেতাকর্মীদেরই মাঠের লোড এই সরকার নিতে পারে নাই। তাইলে এবার আপনি চিন্তা করেন না যে যদি দলগতভাবে বিএনপি মাঠে নামে তাহলে কি হতে পারে, তাহলে কি হতে পারে বাংলাদেশের অবস্থা পরিস্থিতি। এখন অনেকেই বলবেন যে বিএনপি এত বছর কিছু করে নাই, এখন করছে অনেক কিছু। তাহলে আপনাদের জন্য আমার একটা প্রশ্ন থেকে যাচ্ছে এই জায়গাটার মধ্যে, সেটা হচ্ছে যে জাস্ট বিএনপি কে কখনো, যে এখন যেরকম বিএনপি একদম ফ্রি ভাবে মাঠে নামতে পারছে, আগে 16টা বছর কি বিএনপি এরকম ফ্রি ভাবে মাঠে নামতে পেরেছিল? জাস্ট এতটুকু আমাকে উত্তর দেন। পারে নাই, তাদেরকে পারতে দেওয়া হয় নাই, যেইভাবেই হোক পারতে দেওয়া হয় নাই। কই, আওয়ামী লীগ তো এখন একটা বড় দল, আওয়ামী লীগ চাইলে তো এখন একদম আগুন গতিতে মাঠে নামতে পারে। আওয়ামী লীগ কি পারতেছে মাঠে নামতে? পারতেছে না। কেন? এটাই একটা মেকানিজম, পলিটিক্যাল মেকানিজম। নামলেই মামলা, কেস, হামলা, সে চলে যাবে, পাওয়ার নাই। অতএব পাওয়ারে থাকলে যে কোনো কিছু সম্ভব। আর বিএনপি তো এখন পাওয়ারেরই নাই। বিএনপি পাওয়ারের না থেকেও যেই শোডাউন দিতে পারছে, সেই শোডাউনটাও হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের জন্য একটা বিশাল বড় বার্তা। এবং ডক্টর ইউনূসের বিরুদ্ধে তারা খুব শীঘ্রই মাঠে নামছে, এবং সেই মাঠে নামার পরে ইউনূস সরকারের কি অবস্থা হবে, বিএনপির যে একটা ধৈর্যের জায়গা আছে, সেই ধৈর্যটা কিন্তু এই সরকার রাখছে না। এই সরকার বারবার ডিসেম্বর জুনের মধ্যে যেই সমস্যাটা ক্রিয়েট, মানে যেই যেই যে টাইম ফ্রেমের মধ্যে যে কনফিউশনটা ক্রিয়েট করছে, সেই কনফিউশনটা এসে একটা আম জনতার মধ্যে পড়ছে, এবং আম জনতাও এখন একটা ভাগে বিভক্ত হয়ে গেছে, এবং তারা বিরক্ত হয়ে গেছে। এই আম জনতা, এই আম জনতা এখন আর এই পরিবেশ মেনে নিতে পারছে না। একজন সংবাদ কর্মী হিসাবে যখন আমি মাঠ পর্যায়ে কথা বলছি, তখনই আমি দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে একটা হতাশা কাজ করছে। তারা ওই রকম পরিবেশ পাচ্ছে না, তারা একটা রাজনৈতিক পরিবেশ চাচ্ছে, তারা চাচ্ছে বাংলাদেশে একটা সুষ্ঠু রাজনীতি। এখন আমি এক কারণে বাংলাদেশ আর্মিকে ধন্যবাদ দিতে চাই, যে বাংলাদেশ আর্মি কোনোভাবেই রাজনীতিতে হস্তক্ষেপ করে নাই, বা ক্ষমতা চাইলে আর্মি টেক ওভার করতে পারতো, বাট আর্মির সেই ইন্টেনশনই নাই ক্ষমতা টেক ওভার করার। এই জন্য আর্মিকে অনেক 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 বেশি ধন্যবাদ। কিন্তু আর্মি চাচ্ছে যে একটা রাজনৈতিক দলের কাছে, মানে দেশটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশটার একটা রাজনৈতিক দলের কাছে দিয়ে তারা যেন বিদায় নেয়। অতএব ডক্টর ইউনূসের মানে ইউনূস সরকার এবং তার উপদেষ্টা এবং তার সুপারম্যানদের বিরুদ্ধে খুব দ্রুত বিএনপি মাঠে নামছে বলেই পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। অতএব দর্শক, কি মনে হয় আপনাদের, যদি পরিস্থিতি সেদিকে যায়, এই সরকার, তাদের কি সেই সক্ষমতা রয়েছে যে তারা বিএনপি কে ঠেকাতে পারবে বা বিএনপির আন্দোলনের সামনে টিকে যেতে পারবে? এক ইশরাক সমর্থিত মানুষের সামনে এই সরকার টিকতে পারে নাই, তাদের সামনে কি টিকতে পারবে বলে আপনাদের কাছে মনে হয়? কমেন্টে অবশ্যই জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।